এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি এনটিপিসি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা রয়েছে তার সামনেই হচ্ছে, এবং সেই পরীক্ষা হেতু আমরা একটা ম্যাথের সেট নিয়ে এসেছি। সেই ম্যাথগুলো আজকে সলভ করে, এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি। আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে যে আগে এই বছর রিসেন্টলি পরীক্ষা হলো তার সেটগুলি দেওয়া হচ্ছে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেগুলো দেওয়া রয়েছে, তাদের দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন এনটিপিসি যে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা রয়েছে সেটাতেও তোমাদের হেল্পফুল হবে। তবে ক্লাস শুরু করছি। প্রথম যে অঙ্ক দেওয়া রয়েছে সেটা হলো x + 1/x + 6 = 7, তবে এর মান কত? বীজগণিত থেকে দেওয়া হয়েছে x + 1/x + 6 = 7। আমাকে দেখো মানটা কি দেওয়া রয়েছে x + 6, কিন্তু আমাদের মানটা দেওয়া হলো x দিয়ে, কিন্তু পরেরটা আবার মিলছে পরের টার্মটা। তখন আমি কি করতে হবে, এইখানে উভয় পাশে 6 আমি অ্যাড করে দিলাম, 1/x + 6। তাহলে এই পাশে যদি x অ্যাড করলাম সমান সমান এই পাশে 6, তাহলে আমাকে সমান সমান অপর পাশেও 6 অ্যাড করতে হবে। এইভাবে কেন আমি অ্যাড করলাম তোমাকে এই ফিগার দেখে বুঝতে হবে। এটা একটা ফর্মুলায় যাচ্ছে, আসলে a² + b² এর ফর্মুলা বাই x + 6 তার হোল স্কয়ার। তাহলে a² + b² এর ফর্মুলা হলো a + b + b তার হোল স্কয়ার, এর মান, আর b এর মান হলো এটা। a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এটার কাটাকাটি যাবে, তাহলে x + 6 + 1/x + 6 এর মান আমরা বের করলাম 13। তাহলে এই মানটা আমরা এখানে বসাতে হবে। 13² - 2, 13² হলো 169 - 2, তাহলে সঠিক উত্তর হবে 167, অপশন বি। আর তোমরা এত ফর্মুলার দরকার নেই, সবসময় মনে রাখবে যখন দেখবে এটা দেখো কোনো যদি ইকুয়েশন এরকম থাকে x + 1/x = 7, আবার তোমাকে এখান থেকে মান বের করতে বলে x² + 1/x² হোয়াট, তাহলে এর অ্যান্সার হবে, এটাকে যদি মনে মনে a ভাবো 7 এর মানটাকে, তাহলে a² - 2, কিন্তু মনে রাখতে হবে x আর 1 অন্য আকারে থাকতে হবে। এটাও ঠিক এই ফিগারেই রয়েছে, x + 6 1/x + 6। তখন ডাইরেক্ট আমাদের ফর্মুলা a ফর এখানে 7 বুঝতে হবে, 7 × 7 = 49। আচ্ছা 7 তো না, এখন তো x + 1/x, কিন্তু এই মানটা তো আমাদের 7 নেই, এখন তো 13 হয়ে গিয়েছে, 13 বসাতে হবে। 13, তাহলে এখানে বসবে 13² - 2, তাহলে 169 থেকে 2 গেলে 160। এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে। তাহলে অঙ্কগুলো তোকে এতগুলো লিখতে হবে না, সময়টা কি নষ্ট হবে। পরেরটা সিম্পলিফিকেশন করে আমাকে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো প্রথমে দেখা যাচ্ছে সূচকের নিয়মের খেলা এখানে। তাহলে 1/x⁴a, কোনো যদি এরকম x⁴a আকারে থাকে, এরকম উপরে 1 আকারে রয়েছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি x⁻−a, আর মাথার মধ্যে রয়েছে -3। তারপরে দেওয়া রয়েছে ভাগ চিহ্ন, তারপরে x⁻−3a গুণ হয়ে যায়। যদি কোনো রাশি এরকম থাকে m আর n আকারে, একে আমরা লিখতে পারি x⁻mn। আবার x⁻−m এটাকে আমরা লিখতে পারি 1/x⁻m। গেল, এর মানটা দেওয়া রয়েছে x⁻6, এখানে ভাগ রয়েছে, তাহলে আমি এটাকে সিম্পলিফিকেশন করে নিই। এরকম তাহলে গুণ হয়, একটু সেখানে হলো মাইনাসে মাইনাসে +3, এরকম পাওয়ার আকারে থাকলে গুণ হবে। এই যে এই লজিক দিয়ে ভাগ x⁻−3 = x⁻6। ভাগ হলে পরে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো বিয়োগ হয় যখন বেসটা সেম থাকে, দুটোর বেশি সমান x আর x, তাহলে পাওয়ার গুলোকে বিয়োগ করতে হবে। 3a বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +3a = x⁻6। তাই পুরোটা পাওয়ার গুলো যোগ করলে 6a = x⁻6 সমান সমান এই দুপাশে দুটো রাশির বেস সমান, তাহলে বেস আউট করে দাও। তাহলে এখন লিখতে পারি এখন আমি 6a = 6, a = 1, 6 6 কাটাকাটি গেল, এর মান 1। তাহলে এখান থেকে আমরা এই প্রসিডিউর আমরা শিখলাম, এই সূচকের কতগুলি নিয়ম ইউজ হলো মোদ্দা কথা। আর যদি রাশি এরকম সেম বেস থাকতে হবে x⁻m × x⁻n, দুটোর বেস সমান, তখন পাওয়ার গুলো যোগ হয়। আবার এটা যদি ভাগ করতে বলা হয় x⁻m x⁻n, তখন পাওয়ার গুলো বিয়োগ হয়।
একটি আয়তক্ষেত্রের একটি বাহু এ হলে তার ক্ষেত্রফল 2a স্কয়ার। ছবি দিয়ে বুঝিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এটা হলো একটা আয়তক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য এ দেওয়া রয়েছে, তার ক্ষেত্রফল দেওয়া হয়েছে 2a স্কয়ার। তবে আয়তক্ষেত্রে একটি কর্ণকে এত, তাহলে আয়তক্ষেত্রে একটি বাহু তার ক্ষেত্রফল 2a স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রের একটি বাহু তার ক্ষেত্রফল দেওয়া হয়েছে 2a স্কয়ার। তাহলে আয়তক্ষেত্র, আমি একটু বড় ক্ষেত্র আগে দিচ্ছি, এটাকে বি বি করে দাও, যে প্রস্থ। কারণ আমরা জানি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, সেটাই আমি নিয়ে নিলাম। এখন বলছে এর বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য এ, অপর বাহুর দৈর্ঘ্য আমি বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো এ ইন্টু বি। এটা আমি বললাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, যার ভ্যালুই দেওয়া রয়েছে 2a স্কয়ার। আর একটা বাহুর মান তো এ, তা আমি বসিয়ে দিয়েছি। তাহলে বি এর মান বের করলে অপর বাহুর মান বেরোবে 2a স্কয়ার বাই এ। ছবিটা আমি বড় ক্ষেত্রের মতো এঁকেছি, কোনো ব্যাপার নয়, ইকুয়াল টু 2a। তাহলে বি এর মান আমরা কত বের করলাম? 2a। ক্লিয়ার? এখন কি বলছে? এখন বলছে আয়তক্ষেত্রটি কর্ণক দিয়ে বর্গক্ষেত্র। আচ্ছা, তোমাকে ছবিটা একটু ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে আয়তক্ষেত্র, এর কর্ণ বের করতে বলেছে, এর কর্ণের সাহায্যে একটা বর্গক্ষেত্র ড্র করতে বলেছে। তাহলে বলছে এই যে বর্গক্ষেত্রটা ড্র করা হলো, এটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল কত, স্কয়ারের এরিয়া। তাহলে আমি এখান থেকে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য জানি আমি এ, এবং এখান থেকে আমি প্রস্থ বের করলাম, বি এর মান, বি ফর প্রস্থ আমাদের বের করলাম হলো 2a। তাহলে ক্ষেত্রফল তো যেন 2a স্কয়ার হয়। তাহলে আমাদের দরকার কি এখন? তার মানে কর্ণের উপরে যেহেতু বর্গক্ষেত্র, কর্ণের মানটা বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হলো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটাই তো সমকোণী ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্য, সরি, এটা তো কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আসলে সমকোণী ত্রিভুজের ফর্মুলা দিয়ে এটা হলো। এল এর মান হলো আমাদের কত? এ এবং কি 2a, বড়টা দৈর্ঘ্য এবং প্রস্থ, এবং এখানে দৈর্ঘ্য যেহেতু একটি বাহু দৈর্ঘ্য এ, এখন বুঝতে হবে তোমাকে একটি বাহু এ মানে ছোটটা এ, মানে প্রস্থটাকে এ ভাবো আর দৈর্ঘ্যটাকে, সেটা কোনো ফ্যাক্ট হবে না এখানে। তাহলে এল এর মান এখানে আমি বলতে পারি তাহলে a স্কয়ার প্লাস 2a তার স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 দোকানে 4, তাহলে 5a স্কয়ার, a রুট 5। এটা কর্ণের দৈর্ঘ্য বের করলাম, a রুট 5। তোমরা এই প্রস্থটাকে যে দিয়েছি 2a, সেটাকে দৈর্ঘ্য হিসেবে ভাবতে পারো, সেক্ষেত্রে একই অ্যান্সার আসবে, সেক্ষেত্রে কোনো ফারাক পড়বে না। কারণ কি দৈর্ঘ্য প্রস্থ এইভাবে মিলে যাচ্ছে, a রুট 5, a রুট 5, a রুট 5, a রুট 5। তাহলে যে এখানে বর্গক্ষেত্রটা অঙ্ক করা হলো আয়তক্ষেত্রের উপরে, তার বাহুর দৈর্ঘ্য আমরা জেনে গেলাম। তাহলে এখন সেই বর্গক্ষেত্রের এরিয়া বের করতে পাবো। তাহলে সেই বর্গক্ষেত্রের এরিয়া হবে স্কয়ারের এরিয়া, বাহু স্কয়ার। বাহুর মান এখন a রুট 5, রুট 5 এর স্কয়ার করলে 5 ইন্টু a স্কয়ার। এটাই হবে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। ত্রিশ জন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন পর অধিক 24 জন পুরুষের সাথে যোগ দিলে বাকি কাজ কত দিনে শেষ হবে? তাহলে ম্যান আর ডে টাইম ইন ওয়ার্ক রিলেটেড অঙ্ক। 30 জন ম্যান একটি কাজ করে 12 দিনে, 6 দিন পর, 6 দিন পর 6 বিয়োগ করে দিলাম, 6 আরো 24 জন আসলো, 30 প্লাস 24, তাহলে হলো আমাদের 54। তাহলে এখন বলছে সেই কাজটা কতদিনে শেষ হবে, যেটা আগের থেকে আমি পর চিহ্ন দিয়ে দিয়েছি। 30 জন লোক একটি কাজ করে 6 দিনে, একজনের সে সময় বেশি লাগবে, তাই গুণ করলাম। 30 জনের কাজ করে 6 দিনে, একজনের বেশি সময় লাগবে, 54 জনের কত লাগবে? 6 নং 54, 3 দশে 30, 3 তিরিখে 9, 10/3 মানে 3 সমস্ত 1/3 দিন। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, বীজগণিতের। এই টাইপের অঙ্ক সবথেকে দেখো ভ্যালু পুটিং এর সাহায্যে করাই বেস্ট। আমি দেখো এখানে যদি আমি x ইকুয়াল টু 1 বসাই, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফ্যাকশন করবে, x এর জায়গায় 1 আর 1, x এর মান 1, তাহলে ক্যালকুলেশন করলে 2, স্যাটিসফ্যাকশন করলো। তাই আমি বলতে পারি x এর মান তাহলে 1। তাহলে এখানে পরের যেটা আমার মান বের করতে বলছে, সেখানে x এর জায়গায় 1 বসিয়ে দেব। তাহলে 1 টু দি পাওয়ার 12 মাইনাস 1/1 টু দি পাওয়ার 12। তাহলে ও একের মাথায় যাই থাকুক না কেন 1, একের মাথায় যাই থাকুক না কেন 1, অ্যান্সার 0। 2 tan x প্লাস 3 cot x 5, তবে এর মান নির্ণয় করো। এটা তো একটা ফর্মুলা যাচ্ছে, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। 3 cot x তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। ফর্মুলা হলো a প্লাস b
a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 tan x ইন্টু 3 cot x। দেখো 2 tan x প্লাস 3 cot x এর মান আমাদের জানা, সেটা হলো 5, তাহলে 5 স্কোয়ার। 2 দোকানে 4 3 4 12, আবার tan x গুণন cot x, tan এর উল্টা তো cot, tan এর উল্টা cot, আর tan আর cot গুণ করলে কত হবে? সবসময় 1 অ্যান্সার হবে। তার মানে 5 স্কোয়ার 25, 12 গুণন 1, 25 থেকে 12 বিয়োগ করলে 13। একে সিম্পলিফাই, এটা বেটা 3। আমাকে দেখো 1 ইকুয়াল টু আমি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin স্কয়ার x। আর নিচে দেওয়া রয়েছে সেটাকে আমি কোনো পরিবর্তন করলাম না। আশা করি তোমরা বুঝে যাচ্ছ এখান থেকে কি অ্যান্সার বার হবে। তাহলে 2, তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর নিচে যা আছে তাই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তাহলে এই দুটো কাটাকাটি, তাহলে অ্যান্সার 3। তোমার যখন একটা পরীক্ষা এটা মাথায় না আসবে তুমি সাইনের একটা মান বসিয়ে দাও, সাইন এখানে 90 ডিগ্রি বসে দিলাম x এর জায়গায়। তাহলে আমরা জানি 3 1 মাইনাস 2, সাইন 90 ডিগ্রি মান কত? 1 2 ইন্টু 1। আবার দেখো cos 90 ডিগ্রি কত হবে? 0, আর সাইন 90 ডিগ্রি 1। ক্যালকুলেশন করো, মাইনাস 1 মাইনাস 3 বাই মাইনাস 1, অ্যান্সার কত? 3। ফর্মুলা জানলে এইভাবে একটু অ্যাটেম্প করবে। দুটি ট্রেন একই সময়ে এ বি থেকে যাত্রা শুরু, যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার 27 কিলোমিটার পার আওয়ার বেগে একে অপর দিয়ে চলে যায়। যখন তারা মিলিত হয় দেখা যায় যে একটি ট্রেন অন্য ট্রেন থেকে 340 কিলোমিটার বেশি অতিক্রম করে। এ ও বি এর মধ্যে দূরত্ব কত? তাহলে আমি ধরলাম তারা একে অপরের সঙ্গে টি সময় পর মিলিত হয়েছে, তাহলে প্রথম ট্রেনটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, তাহলে 10t এতটা ডিস্টেন্স অতিক্রম করবে, কারণ স্পিডকে আমি টাইম দিয়ে গুণ করলাম। পরেরটা 27 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, এই জন্য ডিস্টেন্স অতিক্রম করে 27t। এখন কোন দিকে যাচ্ছে? এখন বলছে একে অন্য দিকে যাবে এবং 340 কিলোমিটার কি বেশি অতিক্রম, একটা আরেকটার চেয়ে বেশি, তার মানে এই সময় আমাকে বিয়োগ করে নিতে হবে দূরত্বকে। এটা আমাদের ডিস্টেন্স, কিন্তু এখন ডিস্টেন্স স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, কতক্ষণ পরে মিলিত হচ্ছে সেই টাইমটা হলো টি। তাহলে একজন আরেকজনের চেয়ে কত সময় বেশি, কত দূরত্ব বেশি যায়, সেটা হলো 340 কিলোমিটার বেশি যায়। এই জন্য কি আমাদের ডিস্টেন্সের ফারাকটা বলছে 340, সেটাই আমি বিয়োগ করে বের করলাম। তাহলে 17t ইজ ইকুয়াল টু 340। তাহলে আমি এখান থেকে বলতে পারি t ইকুয়াল টু 20। তাহলে t এর মান আমাদের জানা গেল। এখন বলছে এ বির মধ্যে দূরত্ব কত। তাহলে দেখো দূরত্ব কত মানে আলটিমেটলি তারা কত দূরত্ব গেল, কোন দিকে যাচ্ছে? একে অপরের দিকে। তাহলে একে অপরের দিকে রিলেটিভ বের করতে নিশ্চয়ই আমরা যোগ করতে হবে। 27 আর 10 যোগ করে 37 কিলোমিটার পার আওয়ার, এবং কত সময় পর মিট করে? 20 মিনিট পর, 20 ঘন্টা, যাই হোক 20 ঘন্টা পর মিট করে। তার ডিস্টেন্স কত হবে? তার মানে 37 গুণন 20, 37 দোকানে 74, তাহলে 740 এত কিলোমিটার। এওবি একটি অংশীদারি ব্যবসায় এত এবং এত টাকা বিনিয়োগ করে, সি 8 মাস পর এত টাকা বিনিয়োগ, এর সাথে যোগদান করে 2 বছর পর তাদের এত টাকা লাভ হলে সি এর লাভ কত? তাহলে তিনজনের মধ্যে আমাদের লভ্যাংশের রেশিওটা বের করে নিতে হবে। তাহলে কত মাসের জন্য, কত বছরের জন্য ব্যবসা? 2 বছর। 2 বছর মানে 24 মাস। এটা কিন্তু ভুলে তোমরা 12 মাস দিয়ে করে দিতে পারো, পরীক্ষায় সাবধান থাকবে। তাহলে এ 12,000 টাকা দিয়ে ব্যবসায় নামলো, তারপরে কি 16,000 টাকা দিয়ে বিনিয়োগ করলো, সি 8 মাস পরে এত টাকা দিয়ে যোগদান করলো। তাহলে কে লাস্টে যোগদান করেছে? সি। তার মানে এর টাকা নিশ্চয়ই 12 মানে 2 বছর মানে 24 মাস কেটেছে। তার মানে আমি অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করলে পরে এখন আমাদের প্রিন্সিপালের রেশিও পেয়ে যাবো এখান থেকে। এটাই আমাকে বের করতে হবে। একই রকম ভাবে পরেরটা দেখো, বি কত? 16,000 টাকা, বিও 24, কিন্তু সি এর ক্ষেত্রে একটু ঝামেলা আছে। সি 8 মাস পর এত টাকা দিয়ে বিনিয়োগ করলো, সি 8 মাস পরে 15,000 টাকা বিনিয়োগ করলো। 24 মাসের যদি ব্যবসা হয় তার 8 মাস পর পরে সি ফিল্ডে নেমেছে, সি এর টাকা কেটেছে কত? 16 মাস। তার মানে 15,000 কে আমাকে 16 দিয়ে গুণ করতে হবে। এটা তাদের প্রিন্সিপাল, তাদের লভ্যাংশের রেশিও। এখান থেকে 3টে শূন্য কাটাকাটি গেলে আমরা পড়ে থাকবে 12 ইন্টু 24, 16 ইন্টু 24, 15 ইন্টু 16। 24 গুলোকে উঠিয়ে দিতে পারি আমরা। 24 3 দিয়ে দেখো, এখানে 24 নেই, আমরা এখানে বানিয়ে নেব। 3 দিয়ে দাও,
তিন পাঁচা 15, 3 গেল আর 8 পড়ে থাকবে, 8 দোকানে 16, 3 এটা 24 চলে গেল একবারে। তাহলে এখানে পড়ে রাখলো কি 12, 16, 10, 2 দিয়ে দিলে 6, 8 আর 5, 8 5 13 6 19। টোটাল আমাদের প্রফিট হলো অনুপাত হিসাবে 8 6 14 5 19। এই যে 19 আমাদের প্রফিট অনুপাত হিসেবে যার ভ্যালু দেওয়া রয়েছে এত, এখান থেকে বলি সির ভাগা কত, তার মানে 19 এর মধ্যে সি কত 5 ইনটু কত টাকা ভাগ হবে 45,600। এটাই তো লাভ। এখান থেকেই তো কে কত পাবে, এখান থেকে আমাকে যদি বলতো বি কত সি কত একই রকম ভাবে বের করতাম, 5 এর জায়গায় তখন বি বের করলে 8 আর এ বের করলে 6 দিতাম। 19 দোকানে 38, 7 4 19 76, 2400, 5 24 সঙ্গে 120 আর দুটো শূন্য, 12 3টা শূন্য 12,000, অপশন বি। 10 জন ব্যক্তির গড় ওজন 7.9 কেজি বৃদ্ধি পায় যখন নতুন ব্যক্তি তাদের 20 কেজি ওজনে একজনকে প্রতিস্থাপন করে। তাহলে প্রতিস্থাপন করার জন্য আলটিমেটলি তাদের ওজন কত হবে 10 গুণন 7.9, তার মানে 79। আর 20 কেজি ওজনে যেহেতু একজন চলে গিয়েছে প্রতিস্থাপন করেছে, তার মানে 20 এখানে যোগ করে দাও, 9 9 7 2 9, তার মানে এটাই হবে নতুন ব্যক্তির ওয়েট। একটি গোলকের ব্যাসার্ধ 4.5%, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। যদি এই টাইপের অঙ্ক দেয়, এরকম আয়তক্ষেত্র বলতে পারতো, বর্গক্ষেত্র বলতে পারতো, সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যদি বাহুর দৈর্ঘ্য বা ব্যাসার্ধ যেটাই বলুক না করে সেটা যদি বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। এই জন্য ফর্মুলা হলো, এই ফর্মুলা সাকসেসিভ ফর্মুলা ইউজ করব, পার্সেন্টেজ a + b + ab/100। তাহলে এর মান কত 4.5, বির মানও 4.5, এতে দুটোই সেম, প্লাস a * b 4.5 * 4.5 নিচে 100। তাহলে যোগ করে একটা 8 একে 9 প্লাস 5 5 25, 4 5 20, 2 ঘর পর দশমিক নিচে 100, 9 প্লাস 0.2025, 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 9.2025 হবে এর সঠিক উত্তর, এত পার্সেন্ট। নিচের গ্রাফটি একটি কাজ সম্পন্ন হয়েছে, পৃথকভাবে 5 জন ছেলের কতদিন লেগেছে তা দেখায়। সৌরভ এবং কৃপাল একসাথে কাজ করলে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লেগেছে। সৌরভ এবং কৃপাল, সৌরভের একটা আর কৃপার একটা। সৌরভ হলো 30 আর কৃপাল হলো 20, এই দেখো 20। তারা যদি একসঙ্গে কাজ করে, মানে এখন টাইম এন্ড ওয়ার্কের যে কনসেপ্ট দিই সেটা করে, দুজন একসঙ্গে গেলে কতদিনে কাজটি শেষ হবে। তার জন্য ফর্মুলা কি আমাদের ab/a + b, এর মান 30, বির মান এখানে 20, a + b 30 আর 20 যোগ করলে 50, 0 0, 5 6 30, 6 দোকানে 12। পরেরটা সিম্পলিফিকেশন বদমাস নিয়ম অনুযায়ী করব। 4 দোকানে 8 একে 9/4 ভাগ 3/7 গুণ 1/3। একই রকম ভাবে 5/2 প্লাস 4 কে 4 আর 3 7/4 ভাগ 3 দোকানে 6 একে 7/2। তাহলে ভাগের কাজটা আমাদের আগে করতে হয়, তাহলে 3/7 আর 9/4, তাহলে 9/4 গুণন 7/3 গুণন 1/3 আর নিচে 5/4 যোগ ভাগের কাজ আগে 7/4 2/7, 7 7 কাটা, 2 দিয়ে কাটাকাটি করলে 2, তাহলে এখানে 3 তিরিক্ষে 9 কাটাকাটি গেল, পড়ে থাকলো উপরে 7 আর নিচে থাকলো 4, আর এখানে তো সবই কাটাকাটি গেল না, 5 এখানে কত হাফ পড়ে থাকলো, 5/4 প্লাস হাফ, তাহলে 7/4 নিচে লসাগু করো 4, 4 অক্ষে 4, তাহলে 5 হবে, 2 দোকানে 4, 2 অক্ষে 2, 7 হবে। একটু দেখে নিই কোথায় একটু ক্যালকুলেশন গন্ডগোল হয়ে গেছে কিনা। 4 4 গেলে 5, 2 অক্ষে 2, 5 আর 2 7। আচ্ছা চেক করে দেখছি। 5/, প্রথমে 4 দোকানে 8 একে 9/4 ভাগ 3/7 1/3, তাহলে 9/4 ছিল, ভাগ ছিল, এই গুণ দিয়ে উল্টে গেল, 3 তিরিক্ষে 9 কাটাকাটি করলাম, তাহলে 7/4 পড়ে রইল, ঠিক আছে। তারপরে 2 দোকানের 4 একে 2 দোকানের 4 এখানে ভুল হয়ে গিয়েছে, 5/2 ছিল, 2 দোকানের 4 5/2,
4 কে 4 3 7/4, পরেরটা কিন্তু 2/7 উল্টে যাবে, তাহলে 5/2 হবে, এটা 5/2। এগুলো এখন চেঞ্জ হয়ে যাবে, লসাগু হবে 5 একে 6, কাটাকাটি করলে 3, তাহলে অ্যান্সার দাঁড়াবে 7/12। একজন দোকানদার তার ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি মূল্য ধার্য করেন এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন, তবে তার আরো 6.5% বেশি মুনাফা অর্জনের জন্য তাকে ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিতে হবে। দোকানদার তার ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি ধার্য করে, ক্রয় মূল্য 100 ধরি, তাহলে মার্ক প্রাইস মানে ধার্য মূল্য হবে 130। তারপরে বলছে ধার্য মূল্যের উপর 10% ছাড়, তাহলে এর উপর 10% ছাড় দিব, তাহলে সেখান থেকে সেলিং প্রাইস হবে 90 দিয়ে গুণ করতে হবে, 0 0 কাটা যাবে, 3 9 7 7 9 2 4 117, 117 হবে সেলিং প্রাইস। এখন কি বলছে, যদি তিনি আরো 6% বেশি মুনাফা অর্জন করতে চান, আরো 6.5% বেশি, তার মানে 100 থেকে তার আরো 6.5 বেশি, তার মানে মুনাফা অর্জন করলে মুনাফা অর্জন করবে কত, সেটা যতটা বাড়বে সেটা হলো 6.5। তাহলে এটা ধরো নতুন এক্সট্রা মুনাফা, আর পূর্বে সেলিং প্রাইস ছিল 117, তাহলে আলটিমেটলি টোটাল তার কত হলো এটা আমাকে নিতে হবে, যেহেতু 117 6 যোগ করলে হবে 123.5, এটা তার বর্তমানে এখন তার সেলিং প্রাইস, আর মার্ক প্রাইস হলো তার 130। এখন বলছে তার শতকরা ছাড় কত, কারণ কি ছাড় বের করার জন্য মার্ক প্রাইস সেলিং প্রাইসের প্রয়োজন, তাহলে এখন ডিফারেন্সটা নেব, সেটাই হবে ছাড়, 6.5, আর ছাড়ের হার সবসময় মার্ক প্রাইসের উপরে আমরা বের করি, ইন্টু 100, 10, অ্যান্সার 5%। একটি আয়তক্ষেত্রাকার কক্ষের মেঝে টালি দিয়ে বাঁধানোর খরচ 65 টাকা পার বর্গমিটার হিসেবে এত টাকা খরচ হয়, এবং মেঝেটি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি এত হয়, তাহলে মেঝের পরিসীমা কত। তাই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া হচ্ছে 7:5, তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য হলো 7x, প্রস্থ হলো 5x, এটা লেন্থ আর এটা বেধ। আবার লেন্থ ইন্টু বেধ যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা এরিয়া, তার মানে এরিয়া ইকুয়াল টু 7x গুণন 5x। এখানে যে টাকার কন্ডিশন দেওয়া রয়েছে সেখান থেকে আমি আলটিমেট টোটাল এরিয়া কত সেটা বের করতে পারবো, কেননা কি 1 বর্গ মিটার যদি 65 টাকা খরচ হয়, তাহলে এত টাকায় কত বর্গ মিটার হবে, এটাই তো। তাহলে আমি লিখতে পারি, দেখো 65 টাকায় যদি 1 বর্গ মিটার হয়, তাহলে 9100 টাকায় তাহলে কত বর্গ মিটার তৈরি হবে। আমি বড়টাকে ছোট দিয়ে ভাগ করে দিলে হলো, টাকাকে তাহলে 65 দিয়ে ভাগ করলেই আমাদের কত বর্গ মিটারে তিনি টালি বিছিয়েছিলেন সেটা বের হবে। তার মানে টালি বিছানো মানেই সেখানে ক্ষেত্রফল, সেই আয়তকার মেঝের ক্ষেত্রফল হবে 9100 ডিভাইডেড বাই 645 এত মিটার স্কয়ার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বের করলাম, 7 × 5 5 7 35 এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে ক্ষেত্রফলের সমান 65। 13 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 13 91, 5 13 65, 7 দিয়ে কেটে দাও, 5 7 35 100, 5 20 100, 5 দিয়ে কাটলে 4, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 2। এখন বলছে পরিসীমা কত, পরিসীমা বের করতে দৈর্ঘ্য আর প্রস্থের প্রয়োজন, তাহলে লেন্থ কত আমাদের 7x, তাহলে 7 দোকানে 14, ব্রেথ আমাদের কত 5x, তাহলে 5x এর জায়গায় 2 বসাও, 5 দোকানে 10, তাহলে পরিসীমা মানে 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যোগ করব তাকে 2 দিয়ে গুণ করব, 14 10 কত 24 গুণন 2, 2 গুণন 24, তার মানে 48 মিটার। এটা হলো কি পরিসীমার ফর্মুলা 2 × a + b, এটাই ইনসুল। চালের দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 450 টাকায় 50 কেজি চাল পায়, প্রতি কেজি চালের প্রকৃত মূল্য কত সেটা বের করতে বলছে। চালের দাম 20% কমলো, তাহলে ইনিশিয়াল প্রাইস আর নিউ প্রাইস, তাহলে 100 থেকে কমে তাহলে 20 কমে গেল 80 হবে, তার মানে যদি আরো ছোট করি অনুপাতে 5 × 100 480, এর প্রাইসের রেশিও বের হলো। আমরা জানি যখন কোনো একটা জিনিস কিনবেন, মানে 450 টাকা নিজের টাকা দিয়ে কিনলে দাম যখন বাড়বে আমরা তখন কি করি, ওই টাকাতেই কম জিনিস কিনি, তাহলে প্রাইসের সঙ্গে জিনিসের কতটা কিনবো সেই জিনিসটার পরিমাণের কোয়ান্টিটির ব্যস্ত সম্পর্ক। তাহলে এখান থেকে মনে রাখতে আমি বলতে পারি কোয়ান্টিটি সম্পর্ক হবে 4:5। এখন কত কেজি বেশি কেনে বলছে সেটা বলা রয়েছে, যে গ্যাপটা তার মানে 4 থেকে 5 হলো, তার মানে 1 কেজি বেশি অনুপাত হিসাবে
যার ভ্যালু দেওয়া রয়েছে 50 কেজি, তাহলে একের ভ্যালু ইকুয়াল টু 50 কেজি। আমাকে বের করতে বলছে প্রতি কেজি চালের প্রকৃত মূল্য কত। প্রকৃত মূল্য মানে এই যে প্রকৃত ইনিশিয়ালেরটা, তার মানে কত, একের ভ্যালু তো 50 কেজি, তাহলে কোয়ান্টিটিটা বের করে নিই আমি। ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল, তার মানে চারের ভ্যালু আমাকে বের করতে হবে। 4 × 5 = 20, 200 কেজি। তার মানে এই যে 200 কেজি চাল পাওয়া যায় সেটা কত টাকায়, 550 টাকা। তাহলে পার কেজির দাম কত, মানে 200 কেজি 450 কে 250 দিয়ে ভাগ করতে হবে। 200 কেজির দাম 450 টাকা, তাহলে 1 কেজির দাম কত, তার মানে 450 কে 200 দিয়ে ভাগ করব, তাহলে প্রাইস ইজ ইকুয়াল টু 450 ডিভাইডেড বাই 200, এত টাকা পার কেজি। 0 0 কাটো, তাহলে 2 দিয়ে যদি কাটি আমরা, তাহলে 2 দিয়ে কাটলে 22 দোকানে 44, 22.5, নিচে একটা শূন্য থাকবে, তাহলে 2.25 টাকা পার কেজি। চক্রবৃদ্ধি সুদে 8 বছরে কোনো অর্থ দ্বিগুণ হলে কত বছরে তার 4 গুণ হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের এরকম কোনো অর্থ নির্দিষ্ট সময় পর, মানে কোনো প্রিন্সিপাল ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, এটা 8 বছরে সেই প্রিন্সিপালটা দ্বিগুণ হলো, সেই প্রিন্সিপালটাই যদি কত বছরে বলেছে 4 গুণ হবে। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট দেয় এই টাইপের অঙ্ক। তাহলে এর জন্য একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, তার তাড়াতাড়ি হবে। সেটা হলো x⁴ ইজ ইকুয়াল টু y⁴ এখানে n1 আর n2 করে দিচ্ছি। x মানে এখানে বুঝতে হবে গুণ, আর n1 n2 মানে ইয়ার। পাঁচ ক্ষেত্রে কত গুণ হয়েছে, 2 গুণ, তাহলে x এর জায়গায় 2 বসাও। কত বছরে 8, মানে n1 এর জায়গায় তোমাকে বসাতে হবে 8। একই রকম ভাবে কয় গুণ হয়েছে, 4 গুণ, n2 এর মান আমাকে বের করতে হবে। তাহলে 2⁴1/8, 4 কে লিখতে পারি 2² তাহলে 2/n2। নিচের বেস 2 আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কি আমাদের হাতে 1/8 ইজ ইকুয়াল টু 2/n2। তাহলে n2 এর মান এখান থেকে বলবো আমরা 8 দোকানে 16, তার মানে 16 বছর পর সেটা 4 গুণ হবে। দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির গসাগু কত। তাহলে লসাগু মানে 3x আর 7x ভাবতে পারো বা মাইন্ডও করতে পারো। তাহলে যদি আমরা লসাগু পেলে কত দাঁড়াবে, 3 × 7 = 21 আর x থাকবে, তার মানে এটা লসাগু। এই লসাগুর ভ্যালু দেওয়া রয়েছে 147, তাহলে x এর ভ্যালু কত হবে, 7 কে 7 দোকানে 14, 7। এখন সেই সংখ্যা দুটির গসাগু কত, 3x আর 7x এর গসাগু হবে, যেটা মিলবে, তার মানে x হবে এদের গসাগু। আর x এর মানে আমরা বের করলাম 7, তাদের এদের গসাগুর ভ্যালু হবে 7। একই বৃত্তের কেন্দ্রের একই পাশে দুটি সমান্তরাল জ্যা 12 সেমি এবং 20 সেমি লম্বা, ওই বৃত্তের ব্যাসার্ধ যদি এত সেমি হয় তবে জ্যা এর মধ্যে দূরত্ব কত। তাহলে একটা বৃত্ত রয়েছে, একই বৃত্তের দুটি সমান্তরাল জ্যা একই পাশে অবস্থান করেছে। যদি আমাদের বৃত্তের সেন্টার ধরি, তাহলে দুটো সমান্তরাল জ্যা একই পাশে অবস্থান করেছে। তাহলে দেখো বড়টা কোনটা হবে, যেটা নিশ্চয়ই নিচে থাকবে সেটাই বড়টা, তার মানে এর লেন্থ হলো 20 সেমি, তারপরটা কম হবে উপরেরটা, তার মানে 12 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 5√13, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো 5√13, এটা 5√13। আমাকে এখান থেকে বের করতে বলছে জ্যা এর মধ্যে দূরত্ব কত। তার মানে এখানে যদি জ্যা মিড পয়েন্ট হয়, তাহলে আমি বলতে পারি এই এটাকে যদি এ ভাবো আর এটাকে বি ভাবো, বৃত্তের সেন্টারকে ও ভাবো, তাহলে আমাকে বের করতে বলছে সেই জ্যা দুটির মধ্যে যে লেন্থ সেটার পার্থক্য কত, এই দুটোর ডিফারেন্স আমাকে নিতে হবে। তাহলে দেখো কি করতে গেলে এই জন্য কি এই ডিস্টেন্স গুলো তো বের করতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্র ও, এটাকে আমি এম ধরলাম। তাহলে আমি এখান থেকে ত্রিভুজ, এখানে একটা নাম দিয়ে দাও, বুঝতে সুবিধা হবে। এখান থেকে তুমি আরেকটু ড্র করে নিতে পারো, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, আমি এটাও ড্র করে দিলাম। তাহলে এখানে আমি নাম দিলাম এক্স, উপরটাকে নাম দিলাম ওয়াই। তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সেই সমকোণী ত্রিভুজটা হলো এম এক্স ও, এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে সমকোণী ত্রিভুজ এম এক্স ও থেকে পাই। আর বৃত্তের যে ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে 5√13, আর এখানে 90 ডিগ্রি। আর দেখো বৃত্তের জ্যা যদি থাকে, এখানে বৃত্তের মাঝখানে থাকে ব্যাসার্ধটাকে দুটো সমান ভাগে ভাগ করে, তার মানে এখানে আমি বলতে পারি এই যে উপরের পোর্শনটা রয়েছে এম, আর এখানে যদি নাম দিয়েছি এক্স, এম এক্স পোর্শনের লেন্থ কত হবে, আর এখান থেকে ও এম এক্স এর লেন্থ হবে 20 এর অর্ধেক, মানে 10 10 করে যেটা ভাগ হয় সমান ভাগে। একই রকমের উপরেরটা ভাগ হবে এরকম 6 6।
এই তাহলে এখানে লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইউজ করবো। আমাকে দরকার হলো ওএম এর মান বের করা, ওএম এর মান বের করবো। এটার ফর্মুলা হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমি অতিভুজ জানি আর হলো ভূমি জানি, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি লম্ব বের করতে পারবো। ওএম মানে আমাদের লম্ব, তাহলে অতিভুজটার স্কয়ার করতে হবে 5√13 মাইনাস 20, এটা ছিল 10 করে, অর্ধেক নেব আমরা যেহেতু অর্ধেক নিয়ে কাজ হচ্ছে, 10 স্কয়ার। তাহলে দেখো আমাদের ছিল উপরটা 20 আর এখানে 5√3 গেল, তার মানে 5√13, এটা স্কোয়ার করলাম আর উপরটা 20 অর্ধেক করে দিলাম, তাহলে 5 5 25 ইন্টু √13, 10 স্কোয়ার হলো 100। 25কে এখন 13 দিয়ে গুণ করো, 5 13 65, 5 13 দোকানে 26, 5 13 65, 5 হাতে 6, 13 দোকানে 26 6 32 মাইনাস 100, বিয়োগ করলে 225, 225 বর্গমূল করলে আমরা পাবো 15। তাহলে ওএম এর লেন্থ আমরা বের করলাম 15। এবার আমি কাজ করব ত্রিভুজ এ ও ওয়াই নিয়ে, মানে অপর যেটা ছিল সেই জায়গা নিয়ে আবার আমি একই রকম লেন্থটা বের করবো। তাহলে এখান থেকে কি লেন্থ বেরোবে আমাদের, এ ও লেন্থটা বেরোবে। তাহলে এ ও লেন্থের দৈর্ঘ্য হবে √, একই রকম ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধ হলো 5√13 তার হোল স্কোয়ার মাইনাস এই যে জ্যায়ের অর্ধেকের স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36। তাহলে 5√13 এর স্কোয়ার এখনই করলাম, 25 × 13 325। তার থেকে তাহলে আমাকে বিয়োগ করতে হবে 6 30 34, বিয়োগ করলে পাবো 15 থেকে 9 বিয়োগ করলে 9, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 289 এর বর্গমূল করলে পাবো 17। তাহলে এ ওর মান আমরা এখান থেকে বের করলাম 17। তাহলে এ ওর মান 17 এবং ও এম এর মান হলো আমাদের 15। আমাদের দরকার কি দুটো জ্যায়ের মধ্যে ডিসটেন্স সেটা বের করতে হবে। দুটো জ্যায়ের মধ্যে ডিসটেন্স বলতে এখানে এম এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এম এর মান কি, এম এর মান বের করতে গেলে আমাদের এ ওর থেকে নিশ্চয়ই ও এম বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 17 থেকে 15 বিয়োগ, তার মানে 2 অ্যান্সার। এটি হলো দুটি জ্যায়ের যে মধ্যে দূরত্ব সেটাই। বার্ষিক 4% সুদের হারে 7 মাসের জন্য কোনো নির্দিষ্ট রাশি সরল সুদের পরিমাণ বার্ষিক 6 মাস সরল সুদের হারে 21 আছে, 15 মাস সরল সুদের চেয়ে 124 টাকা কম রাশি কতটি হবে, মানে প্রিন্সিপাল কত তা বের করতে বলেছে। তাহলে দেখো 4% আছে 7 মাসের, তাহলে ইন্টারেস্টটা আমাকে দুই মাসে বের করে নিতে হবে। তাহলে ইন্টারেস্টটা আমরা বের করে, যদি প্রিন্সিপাল 100 হয় তাহলে ফার্স্ট কেস অনুযায়ী সিম্পল ইন্টারেস্টটা হবে আমাদের 7 × 4, 7 × 4, কিন্তু 7 তো মাস, মাসকে বছরে বানাতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। 1 নম্বর কেস গেল। 2 নম্বর কেসে আসি এবার। 2 নম্বর কেস বলছে 15 মাস আর 6%, তাহলে 15 মাসকে ইয়ারে বানানোর জন্য 12 দিয়ে ভাগ করব আর 6% হলো ইন্টারেস্ট বেরোলো। কার উপরে এটা ইন্টারেস্ট, দুই ক্ষেত্রে প্রিন্সিপাল 100, 100-র উপরে আমাদের ইন্টারেস্ট বেরোলো এত, আর দ্বিতীয় কেসে হলো এত। এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব, 4 7 ছোট করে নিই, 3 4 12। তাহলে আমাদের দাঁড়াবে এখান থেকে 7/3 এবং নেক্সট যতটুকু কাটাকাটি করা যায় করে ফেলো। 3 দোকানে 6, 3 4 12, 15 দোকানে 30/4 আরো 2 যায় 2, 15 দোকানে 2 দিয়ে 15/2। এই যে দুটো ডিফারেন্স দেওয়া রয়েছে 124, 15/2 মাইনাস 7/3, ক্যালকুলেশন করে দাও। 3 দোকানে 6, 2 দিয়ে 3 15 45 বিয়োগ 3 দোকানে 6, 7 দোকানে 14, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 31/6। এই 31/6 তে আমরা দেখো ভ্যালু কত, 31/6 এর ভ্যালু হলো এই ডিফারেন্সটা 124। তাহলে 1 এর ভ্যালু আমরা বের করব হলো, তাহলে 1 এর কাটাকাটি যাবে, 4 অক্ষে 4, 4 6 24, 1 এর ভ্যালু, তাহলে 1 এর ভ্যালু আমরা বের করলাম 24, কিন্তু আমাদের প্রিন্সিপাল বের করতে বলছে, প্রিন্সিপাল 100, তাহলে 100 এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। সেই জন্য অ্যান্সার দাঁড়াবে 2400। এটাই হলো আমাদের প্রিন্সিপাল। বিরতি বাদে একটি বাস 1 ঘন্টায় এত কিলোমিটার পথ অতিক্রম করে, বিরতি সহ এটি 36 কিলোমিটার পথ অতিক্রম করে, বাসটি 1 ঘন্টায় কত মিনিট থামবে। যখন বিরতি বাদে তখন গতিবেগ ছিল 45 কিলোমিটার/আওয়ার। যখন বিরতি দিল তখন গতিবেগ 36 কিলোমিটার/আওয়ার। তাহলে বলছে বাসটি
1 ঘন্টায় কত মিনিট থামবে, তার মানে এই টাইপের টাইম বের করতে গেলে নিয়ম হলো এই দুটো থেকে মাইনাস করবে, তাহলে মাইনাস করলে হবে 9 এবং যেটা কাটা ক্রস বিরতি বাদে তাকে নিচে দিবে, কিন্তু আমাদের মিনিটে আনতে হবে, তাই 60 দিয়ে গুণ, 5 নং 45, 5 12 60, 12 মিনিট। চারজন পুরুষ এবং 6 জন ছেলে একটি কাজ 8 দিনে করতে পারে, 6 জন পুরুষ 4 জন ছেলে সেই একই কাজ 7 দিনে করে, তাহলে ওই কাজ 5 জন পুরুষ 4 জন ছেলে কত দিনে করবে? তাহলে 4 ম্যান প্লাস 6 বয় একটি কাজ করে হলো 8 দিনে, একই রকম ভাবে 6 ম্যান আর 4 বয় কাজটা করে 7 দিনে। এখান থেকে আমি দুজনের মধ্যে কতজন ম্যান কতজন বালকের কাজ করে সে একটা রিলেশন তৈরি করে নেব। 4 × 32, 6 × 7 42, 4 × 32, 6 × 7 42, 42 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে 10 এম, 6 × 7 42 আর এখানে 4 টা 32, তাহলে এই পাশে নিয়ে গেলাম 10 এম। একই রকম ভাবে 6 × 8 48, 4 × 7 28, তাহলে 48 এর থেকে 28 বিয়োগ করলে তাহলে 20 হবে, তাহলে 20 বয়। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে বলবো আমরা 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়, মানে একজন মানুষ দুজন বালকের সমান কাজ করে। এখন আমাকে বলছে 5 জন পুরুষ 4 জন ছেলে কতদিনে কাজটি করবে, 5 জন ম্যান আর 4 জন বালক সেই কাজটা কতদিনে করবে। তাহলে এটা রিলেশনটা বের করার অর্থ কি, আমাদের হয় তোমাকে সবগুলো বয় কনভার্ট করে কাজ করতে হবে না সবগুলো ম্যানে। 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, সব বয়ে করে দিচ্ছি, তাহলে 5 ম্যান হবে, তাহলে কত 5 দোকানে 10 বয়, তাহলে 10 বয় প্লাস 4 বয় মানে আমাদের 14 বয়। এই 14 জন বালক কতদিনে কাজটা করবে এটাই আমাকে আলটিমেটলি বের করতে হবে। তাহলে তোমাদের এখানে বালক দিয়ে যেহেতু আমি কাজ করছি, বালকের রিলেশনটা আমাকে তৈরি করতে হবে। তুমি এখানে তখন যে কোনো একটা রিলেশন নিয়ে কাজ করো, আমি এই রিলেশনটা নিয়ে কাজ করছি, সব বালকে কনভার্ট করে করতে হবে। 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, তাহলে 4 ম্যান ইকুয়াল টু হবে 4 দোকানে 8 বয়, 8 বয় অলরেডি আমাদের ছিল 6 বয়, তাহলে 8 আর 6 14 জন বালক, 14 জন বালক কাজটা করতে পারে 8 দিনে, তাহলে একজন বালক কত কাজ করবে সেটা গুণ করলাম। এই জন্য এখন বলছি সেই 14 জন বালকই আবার কতদিনে কাজ করবে, দুটো মিলে গিয়েছে, সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, তাহলে 8 দিন। তোমরা এই যে দ্বিতীয় কন্ডিশন থেকেও এইভাবে বের করে নিতে পারো, একই কেস হবে, কোনো অসুবিধা নেই। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস b প্লাস c হলে a প্লাস b প্লাস c এর মান কত, এটা একটা ফর্মুলায় যাবে। সেই ফর্মুলাটা হলো, আচ্ছা করে দেখাচ্ছি, a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করার পর সবগুলো এই পাশে আমি নিয়ে আসলাম, 2a 2b 2c, এই জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। আর এখানে পড়ে রয়েছে প্লাস 3 কে আমি লিখতে পারি 1 + 1 তিনটা ইকুয়াল টু 0। তাহলে আমি এটাকে প্রথমটাকে স্কয়ার দিলাম, তারপরে মাইনাস 2a ইন্টু 1, এই যে প্লাস 1 এর একটা হাওলাত নিয়ে এখানে বসালাম। একই রকম ভাবে পরের গুলো সাজাবো, c স্কয়ার মাইনাস 2c ইন্টু 1 প্লাস এই যে 1 ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা ফর্মুলা গেল, মাঝখানে তিনটে টার্ম একটা ফর্মুলা গেল, x স্কয়ার মাইনাস 2b, এটা ছিল প্লাস 1 করে দেই এটা, তারপর এইটা একটা ফর্মুলা গেল। তাহলে দেখো প্রথম ফর্মুলা হলো a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, পরেরটা হলো b স্কয়ার মাইনাস 2b হবে, পরেরটা হলো b মাইনাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা, পরেরটা হলো c মাইনাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা ইকুয়াল টু 0। যখন কোন রাশিতে এরকম আলাদা আলাদা স্কয়ার পৃথক পৃথক ভাবে মানে আলাদা স্কয়ার সমষ্টিটা 0 হবে, তখন আমি বলবো তারা আলাদা আলাদা হবে 0। তার মানে a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু 1, b মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু 1, c মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে c ইকুয়াল টু 1। এখন বলছি a প্লাস b প্লাস c এর মান কত, তিনটার যোগফল 3, অ্যানসার 3। পরেরটা জ্যামিতির অঙ্ক, এই কোনো যদি বৃত্ত থাকে আর মাঝখান দিয়ে এরকম কেটে যায় কোনো ভেদক বা ছেদক, তখন এর জন্য একটা ফর্মুলা হলো PA ইন্টু PB ইকুয়াল টু PC ইন্টু PD। তার মানে এই বাইরের অংশ যেটা থাকবে সেটা নেবে, গোটাটা নেবে PB, আবার বাইরের অংশ যেটা নেবে সেটা নেবে PC, আবার গোটাটা নেবে PD। এই হলো ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তোমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে দেখো মানগুলো কি কি দেওয়া রয়েছে সেগুলো আমরা লক্ষ্য করি। P এর মান দেওয়া রয়েছে 3, আর B এর মান দেওয়া রয়েছে 5, আর CP এর মান দেওয়া রয়েছে 2। আমাকে বের করতে বলছে এই CD এর মান কত, এই হলো অঙ্ক। তাহলে মানগুলি বসিয়ে দেই। P এর মান হলো 3,
গেল পিবির মান, পিবি মানে আমি জানি তাহলে পিএ প্লাস বিএ যোগ করলে পিবি, তাহলে 5 আর 3 8। পিসি, পিসির মান 2, এখান থেকে আমি পিডির মান বের করব। তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে 4, তাহলে পিডির মান আমরা এখান থেকে বের করলাম হলো 3 4 12। তাহলে পিডি বলতে এই গোটাটার মান আমাদের বেরোলো 12, তার মধ্যে পিসির মান আমাদের জানা 2, তাহলে সিডির মান কত হবে? 12 থেকে 2 বিয়োগ করে দিতে হবে, 10 হবে সিডির মান। আমাকে বলি সিডির মান কত, তাহলে সিডির মান হলো 10। আজকের ক্লাসে এই 24খানা অঙ্ক ছিল। এই টাইপের অঙ্ক আসন্ন পরীক্ষায় আসতে পারে, তা আমরা একটা সেট দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে ক্লাসগুলি শেয়ার করে দাও যে সকলেই এখান থেকে বেনিফিট। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।